ওকে প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখবো ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাস দেখার আগে আমরা জাস্ট একটা অপারেটর চিনে নিব, সেটা হচ্ছে ন্যাবলা অপারেটর, এবং আমার মনে হয় সবাই এটা অলরেডি জানো। ওকে, তো এখানে ন্যাবলা অপারেটর আসলে তিনটা পার্ট, একটা হচ্ছে আই হ্যাটের সাথে, আর একটা জে হ্যাট, এবং একটা হচ্ছে কে হ্যাটের সাথে। ওকে, সো আই হ্যাটের সাথে যে পার্ট আছে সেখানে আমাদের এই যে অপারেটরটা দেখতেছি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এটা আসলে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর। মানে তোমরা যদি ডিফারেন্সিয়েশন করে থাকো তো তখন তোমাদের মনে থাকবে যে মনে করো একটা ফাংশন নিলাম এফ, তো এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর তিনটাই এখানে আছে। তো এক্স ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে এই ফাংশনটা। আচ্ছা ওকে, তো এখন আমরা যখন এই এফ কে উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট। মানে এখানে এক্স বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, তো এটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করতে হবে। মানে এখানে ওয়াইও কনস্ট্যান্ট জেডও কনস্ট্যান্ট, তো ওয়াই এবং জেড কে কনস্ট্যান্ট হিসাবে যা করা দরকার তাই করতে হবে। এখন আমরা যদি এটা করি তাহলে দেখো এক্স স্কোয়ার, তো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, এটা সূত্র অনুযায়ী তোমরা জানার কথা, সেটা হবে 2x। বাট এখানে যে ওয়াই আছে, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট এক্স এর রেসপেক্টে, সুতরাং এটা 0 হবে, জেড কনস্ট্যান্ট, এটাও 0 হবে, তো এটা হয়ে যাবে 2x। আবার আমরা যদি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে কি হবে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো ওয়াই রেসপেক্ট করলে এক্স এবং জেড দুইটাই কনস্ট্যান্ট, সো দুইটা 0, এখানে হবে এখানে হবে 2y, এবং সিমিলারলি যদি জেড এর রেসপেক্টে করি সেটা হয়ে যাবে 2z। ওকে, সো এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর। তো এটা আমাদের মোটামুটি বোঝা থাকলে আমরা বাকিটা কন্টিনিউ করতে পারবো। এখন আমাদের এখানে ভেক্টর ক্যালকুলাসের আমরা মূলত যে তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট দেখবো, এবং গ্রেডিয়েন্ট অবশ্যই হবে সবসময় স্কেলার ফাংশনের বা স্কেলার ফিল্ডের, স্কেলার ফাংশন অথবা ফিল্ড নিয়ে একটু পরে বলবো। তারপরে দেখবো হচ্ছে ডাইভারজেন্স অলওয়েজ হবে ভেক্টর ফিল্ডের উপরে, মানে এমন কোনো কিছুর উপর ডাইভারজেন্স অ্যাপ্লাই হবে যেখানে আসলে আই জে কে থাকে, তার মানে এটা একটা ভেক্টর ফিল্ড হবে বা ভেক্টর ফিল্ডই। আর কার্লও হবে কোনো ভেক্টর ফিল্ড। তো আমরা এই তিনটা জিনিস দেখবো। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে স্কেলার ফিল্ড বা ভেক্টর ফিল্ড বলতে কি বুঝি। ধরো একটা ফাংশন, মনে করো এখানে একটা এফ, এই যে আমি ফাংশনে লিখলাম এফ ফাংশনে, এখানে আমাদের ভেরিয়েবল কি, এখানে কিন্তু ভেরিয়েবল তিনটা, এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল। তাহলে এই তিনটা ভেরিয়েবল নিয়ে আর একটা এক্স ওয়াই জেড, এই তিনটা ভেরিয়েবল ওইটাই ধরলাম, ওইটা বা অন্য একটা ধরতে পারো যে 2x প্লাস 3y স্কোয়ার প্লাস 5z কিউব, এরকম একটা মনে করো জাস্ট একটা ফাংশন নিলাম। এখন এটা কিন্তু একটা স্কেলার ফিল্ড ডিফাইন করে। ফিল্ড মানে হচ্ছে যে তুমি এই যে স্পেস হচ্ছে আমাদের এই রুম একটা স্পেস, তাই না? মানে এখানে অনেকগুলো বিন্দু আছে, 3D স্পেস, এবং এখানে অসংখ্য বিন্দু আছে, ইনফাইনিট নাম্বার অফ পয়েন্টস আছে। তো তুমি এই ইনফাইনিট নাম্বার অফ পয়েন্টসের যে কোনো একটা পয়েন্ট যদি এখানে পুট করো, মানে এই ফাংশনে ইনপুট হিসাবে দাও, তাহলে কিন্তু সাথে সাথে একটা ভ্যালু পেয়ে যাবো, তাই না? এবং সেই ভ্যালুটা যদি আমরা ওই বিন্দুর সংশ্লিষ্ট একটা ভ্যালু নেই, তাহলে কিন্তু এখানে যতগুলাই স্পেসে যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু একটা ভ্যালু পাওয়া যাবে, রাইট? তাহলে ওই যে ভ্যালুগুলা, মানে প্রত্যেকটা বিন্দুর জন্য একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা মান পাওয়া যাচ্ছে, সেই মানগুলা নিয়ে যে ফিল্ডটা হবে সেটাকে আমরা বলতেছি একটা স্কেলার ফিল্ড। কারণ হচ্ছে সেখানে প্রত্যেকটা বিন্দুর মান একটা স্কেলার রাশি। ওকে, এখন যদি বলি ভেক্টর ফিল্ড, তাহলে এখানে মনে করো 2x, এখানে একটা আই হ্যাট, এখানে ভেক্টর সাইন আছে, এখানে সাথে সাথে মনে করো জে হ্যাট, এখানে কে হ্যাট। তাহলে এখন যদি আমি এক্স ওয়াই এর একটা মান বসাই, ফর এক্সাম্পল আমি একটা মান বসাই 1 1 1 1, তুমি যদি এক্স এর মান 1, জেড ওয়াই এর মান 1, জেড এর মান যদি 1 বসাও, তখন তুমি যেটা পাবা 1 1 1, তো এটা হবে জাস্ট 2i হ্যাট 3j হ্যাট এবং 5k হ্যাট, তার মানে একটা ভেক্টর পাওয়া যাবে। তো সিমিলারলি এই স্পেসের প্রত্যেকটা বিন্দু নিয়ে তুমি যদি এই ফাংশনে ইনপুট দাও, তো সাথে সাথে কিন্তু ওই বিন্দুর সংশ্লিষ্ট একটা ভেক্টর পাবা, তাই না? তার মানে কি, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু মানে এই ক্লাস অফ ভেক্টর ডিফাইন করতেছে, যে ভেক্টরগুলো আসলে একটা স্পেসের প্রত্যেকটা বিন্দুর সংশ্লিষ্ট, এবং তারা সবাই কিন্তু এই ফাংশনটা মেনে চলতেছে, এবং এই ফাংশন অনুযায়ী ভেক্টরগুলো জেনারেট হচ্ছে। তো এই যে ভেক্টরগুলো, কালেকশন অফ ভেক্টরস ইন এ স্পেস, সেই স্পেসে এই ভেক্টর যে কালেকশন বা সংগ্রহ, সেটাকে আমরা বলতেছি একটা ভেক্টর ফিল্ড। এখন তুমি যদি ফাংশনটা চেঞ্জ করো, তুমি অন্য আর একটা ভেক্টর ফিল্ড পাবা, যেখানে ভেক্টরগুলো হয়তো ডিরেকশন ভিন্ন হবে। তো এরকম অসংখ্য ধরনের কিন্তু তুমি ভেক্টর ফিল্ড পেতে পারো। একটা স্পেস
মানে 3D স্পেসটা একটাই, বাট সেই স্পেসের প্রত্যেকটা বিন্দুতে এরকম অসংখ্যভাবে আমরা অসংখ্য ধরনের ভেক্টর স্পেস পেতে পারি। তো আমাদের এখানে স্কেলার ফিল্ড বা স্কেলার স্পেসের উপরে যে অপারেটরটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর, আর ভেক্টর ফিল্ড এর উপরে যেই আমরা অপারেটরগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ডাইভারজেন্স এবং কার্ল। সো এই অপারেটরগুলোর বিশেষ কিছু মানে কাজ আছে, কেন আমরা এগুলো করি সেটা আমরা দেখব। সো আমরা একটু এরপরই পরটা দেখতেছি। তো বন্ধুরা এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট। তো আমি একটু আগেই বলছিলাম যে আসলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয় হচ্ছে স্কেলার ফিল্ড বা ফাংশনের উপর। তো আমি অলরেডি এক্সপ্লেন করলাম যে স্কেলার ফিল্ড কি। এখন একটা যদি স্কেলার ফিল্ডের এক্সাম্পল দিতে বলো, যেমন মনে করো যে এই রুমের টেম্পারেচার, তাই না? দেখো একটা জিনিস চিন্তা করো যে এই রুমের প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একটা টেম্পারেচার আছে, এবং সেই টেম্পারেচারটা মেবি সমানও হতে পারে, আবার এমন হতে পারে যে মানে দরজা খোলা আছে, বাইরে থেকে ঠান্ডা বাতাস আসতেছে, তার মানে দরজার কাছে অবশ্যই একটু টেম্পারেচার কম থাকবে যেহেতু এখানে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসতেছে। আবার রুমের এইখানে হয়তো একটু টেম্পারেচার বেশিও থাকতে পারে। তার মানে রুমের প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একটা টেম্পারেচার আছে, বা এসি যদি অন থাকে তো ওই এসি থেকে হাওয়া আসতেছে, ঠান্ডা বাতাস আসতেছে, তার মানে এসির খুব কাছে হয়তো টেম্পারেচার কম থাকবে, আবার এসি থেকে একটু দূরে গেলে হয়তো টেম্পারেচার বেশি থাকবে। বাট মানে এই রুমের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু একটা টেম্পারেচার আছে, এবং সেটা কিন্তু এই রুমের প্রত্যেকটা বিন্দুতেই আছে। সো এই যে একটা ফিল্ড, যে মানে এই স্পেসের প্রত্যেকটা বিন্দুতেই একটা টেম্পারেচার আছে, সেই ফিল্ডটা কিন্তু একটা স্কেলার ফিল্ড, বিকজ ইউ নো দ্যাট মানে টেম্পারেচারের কিন্তু কোনো ডিরেকশন নাই, জাস্ট একটা ভ্যালু। সো এখন আমরা যদি সেই ফিল্ডের মানে টেম্পারেচারের যে ফিল্ড, সেই ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করি, তো গ্রেডিয়েন্ট আসলে কি মিন করে? সো গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে মনে করো যে এখানে একটা পয়েন্ট আছে, বোর্ডের পরে এখানে একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট। তো এই পয়েন্টের অবশ্যই একটা টেম্পারেচার আছে। এখন এই পয়েন্টের আশেপাশে তো অনেক পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই পয়েন্ট থেকে যেহেতু যদি ধরলাম এখানে তোমার পিছনে এসি আছে, ওইখানে এসি থেকে বাতাস আসতেছে, তাহলে এসিটা যেখানে আছে সেই দিকেই কিন্তু টেম্পারেচার সবচেয়ে কম। আচ্ছা এখন মনে করো এখানে আবার পিছনে একটা তোমার একটা লাইট আছে, একটা বাল্ব আছে, বা এখানে একটা বাল্ব আছে বা একটা লাইট আছে, তো লাইট থেকে অবশ্যই একটু মানে টেম্পারেচার বেশি। তার মানে বিষয় যেটা জানাচ্ছে যে এই পয়েন্ট থেকে যদি আমি এসির দিকে যাই অবশ্যই টেম্পারেচার কম, বাট আমি এই পয়েন্টটা থেকে যদি আমি ওই লাইটের দিকে যাই তখন কিন্তু আমার টেম্পারেচার বেশি হবে, এবং সবচেয়ে বেশি লাইটের দিকে গেলেই হবে। তাহলে গ্রেডিয়েন্ট যেটা বের করবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে ঠিক কোন ডিরেকশনে গেলে টেম্পারেচার সবচেয়ে বেশি বাড়বে, মানে টেম্পারেচারের ইনক্রিজ সবচেয়ে বেশি হবে কোন ডিরেকশনে গেলে। তার মানে এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে কোনো একটা বিন্দুতে আমি একটা ডিরেকশন পাবো, যে ডিরেকশনটা বলবে যে এই দিকে গেলে ওই ফিল্ড, যদি টেম্পারেচারের ফিল্ড হয় টেম্পারেচার, বা ম্যাগনেটিক ফিল্ড হলে ম্যাগনেটিক ফিল্ড, বা যে কোনো কিছুর মানে ওই ফিল্ডের মান সবচেয়ে বেশি বাড়বে কোন ডিরেকশনে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করবে। তো আমরা একটা ফাংশন নিলাম, এফ একটা ফাংশন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই এফ ফাংশনের গ্রেডিয়েন্ট বের করতে হবে। ফর এক্সাম্পল 1 1 1 বিন্দুতে এফ এর গ্রেডিয়েন্ট বের করো, এফ এর গ্রেডিয়েন্ট বের করতে হবে। এবং ধরে নিলাম এটা হচ্ছে একটা টেম্পারেচার ফিল্ড, ধরে নিলাম এই রুমেরই টেম্পারেচারটা এই ইকুয়েশন দ্বারা ডিফাইন করা গেল, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ফিল্ড। তার মানে এটা দ্বারা আসলে কি বলে, এটা দ্বারা বলে ধরলাম এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে ধরে নিলাম। এখন তুমি দেখো, তুমি যদি এই 1 1 1 এই ফাংশনে ইনপুট দাও, তুমি রেজাল্ট যেটা পাবা এফ অফ 1 1 1 যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি 1 + 1 মানে 3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 1 1 বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার তুমি যদি 0 0 0 0 বসাও তাহলে একটা মান পাবা যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝা যাচ্ছে যে মানে একেবারে 0 0 বিন্দুতে আমার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আসলে খুব সিম্পলি এটা বোঝা যাচ্ছে যে এই ফাংশনের মাধ্যমে আমরা কোনো বিন্দুর টেম্পারেচার বের করতে চাই, মানে পারি আর কি। এখন আমি গ্রেডিয়েন্ট বের করার মাধ্যমে যেটা বের করব যে কোনো একটা বিন্দু, ফর এক্সাম্পল আমি বললাম 1 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, তার মানে 1 1 বিন্দুতে থাকা অবস্থায় ঠিক কোন দিকে গেলে টেম্পারেচার সবচেয়ে বেশি বাড়বে। সো এটা অবশ্যই লাগবে যখন কেউ শীতকালে, মানে শীতকাল যদি হয় তখন আসলে কোনো একটা বিন্দুতে থাকা অবস্থায় আমরা অবশ্যই চিন্তা করবো কোন দিকে টেম্পারেচার সবচেয়ে বেশি বাড়ে, এবং সেই দিকে আমরা মুভ করব যাতে করে একটু আরাম লাগে। তো যাই হোক আমরা এখন গ্রেডিয়েন্টটা বের করি। তো গ্রেডিয়েন্টে বের করার সূত্র কিছুই না, জাস্ট ন্যাবলা অপারেটর অ্যাপ্লাই করতে হবে। সো গ্রেড এফ যদি আমি বলি, গ্রেড এফ আসলে কিছুই না, ন্যাবলা এফ। ন্যাবলা অপারেটর তোমরা অলরেডি পরিচিত। সো আই হ্যাট প্লাস জে হ্যাট কে হ্যাট। সো আমাদের এখন গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করতে হবে।
So calculation is very easy এবং already you have seen. I had f of j hat f of k hat. তো আমরা কিন্তু অলরেডি এই মানগুলো বের করে রেখেছিলাম এই ফাংশনের জন্য। যদি একটু মনে করে দেখো তখন এই যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ f ইকুয়াল টু কি ছিল, যখন f x এর রেসপেক্টে করতেছি তখন x বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, মানে y কনস্ট্যান্ট z কনস্ট্যান্ট। তাহলে এটা করলে 0, এটা করলে 0, আর x স্কয়ার করলে হবে 2x। সো সিমিলারলি y স্কয়ার করলে হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ y, f হবে 2y, এবং যেহেতু খুব সহজ একটা ফাংশন নেওয়া হয়েছে তো এটা করলে হবে 2z। সো আমাদের এটা হবে 2xi hat plus 2yj hat plus 2z k hat. So 2xi hat 2, so নিয়ে নিলাম y j hat z k hat। এখন দেখো এই গ্রেডিয়েন্ট কিন্তু একটা রেজাল্ট, কিন্তু একটা ফাংশন আসছে, তাই না? এখন তুমি এই ফাংশনের যে কোনো একটা বিন্দুতে এক্স ওয়াই জেড এর মান বসাও, ওই বিন্দুতে গ্রেডিয়েন্টটা পাওয়া যাবে। এবং তুমি যদি 1 1 বসাও তাহলে যেটা পাবা, গ্রেড এফ অ্যাট 1 1 1 যদি বসাও তখন পাবা 2i hat 2j hat 2k hat। তার মানে হচ্ছে যে তুমি যখন 1 1 1 বিন্দুতে আছো সেই মুহূর্তে এই 2i hat 2j hat এবং 2k hat এই ভেক্টরটা যেই ডিরেকশনটা ডিনোট করতেছে সেই ডিরেকশনে গেলেই বা সেই ডিরেকশনের দিকেই এই ফিল্ডের মান সবচেয়ে বেশি ইনক্রিজ করে। এখন এটা যদি টেম্পারেচারের ফিল্ড হয় তার মানে তুমি 1 1 বিন্দুতে থাকা অবস্থায় ঠিক এই ডিরেকশনে সবচেয়ে বেশি টেম্পারেচার ইনক্রিজ করতেছে। সো এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, এবং এই ধরনের সিমিলার প্রবলেম থাকলে আশা করি সবাই পারা যাবে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইভারজেন্স, এবং ডাইভারজেন্স অ্যাপ্লাই করা হয় কোনো একটা ভেক্টর ফিল্ডের উপরে। সো ভেক্টর ফিল্ডের এক্সাম্পল কি হতে পারে? ভেক্টর ফিল্ডের এক্সাম্পল হচ্ছে, মানে সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে তোমরা যেটা মানে স্থির তড়িৎ বা ইসে পড়ে আসছো, মানে চলতড়িৎ দেখছো, বা তখন দেখছো কিন্তু মানে তড়িৎ ক্ষেত্র বলতে একটা কথা বলি আমরা যে ইলেকট্রিক ফিল্ড বলি। তো ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর ফিল্ড, এবং মানে আমাদের টোটাল স্পেসে মানে সব জায়গায় কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকবে। কেন থাকবে? মানে এখানে তো আশেপাশে অনেক সময় জেনারেটর চলতেছে, লাইট জ্বলতেছে, ইলেকট্রিক মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। যখনই তড়িৎ প্রবাহিত হয় আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র হয়, চুম্বক ক্ষেত্র হয়। তো এরকম ফিল্ড কিন্তু অলওয়েজ সব জায়গায় থাকে। আবার ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, যখন মানে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডও মোটামুটি আছে বিভিন্ন কারণে। মানে সবচেয়ে একটা কমন কারণ হচ্ছে যে আমাদের পৃথিবীটা যদি চিন্তা করো, এই যে আমাদের পৃথিবী, তো আমাদের পৃথিবীর যদি অলরেডি তোমরা জানো যে পৃথিবী একটা চুম্বকের মতো আচরণ করে। তো পৃথিবী যেহেতু চুম্বকের মতো আচরণ করে তখন এখানে কি হয়, পৃথিবীর যে নর্থ পোল সেখানে হচ্ছে সাউথ পোল, এবং পৃথিবীর যে সাউথ পোল সেখানে হচ্ছে নর্থ পোল। এইভাবে হচ্ছে একটা দণ্ড চুম্বক মানে কল্পনা করা যায় পৃথিবীর ক্ষেত্রে, এবং সেই চুম্বকের চুম্বক ক্ষেত্রগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে, তাই না? সেই চুম্বকের চুম্বক ক্ষেত্রগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে, এবং নর্থ পোল থেকে এটা বের হচ্ছে এবং সাউথ পোলে। তার মানে আমরা কিন্তু অলওয়েজ অ্যাট লিস্ট মানে কোনো কিছু যদি না থাকে, তুমি যদি পৃথিবীতে থাকো ঠিক এই মুহূর্তেও কিন্তু তুমি পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আসো। আমি কিন্তু কথাটা বারবার বলতেছি, চুম্বক ক্ষেত্র তার মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক ফিল্ড মানে অবশ্যই তার একটা ডিরেকশন আছে। তার মানে হচ্ছে আমরা অলওয়েজ কিন্তু একটা ভেক্টর ফিল্ডে অলওয়েজ আসি। মানে মানে যাই করি আর না করো, ঘুমাই আর বেঁচে থাকি আর খাই আর যাই করি না কেন, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমরা পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড যেটা একটা ভেক্টর ফিল্ড সেই ভেক্টর ফিল্ডের মধ্যে আছে। সো ভেক্টর ফিল্ড আসলে কি? ভেক্টর ফিল্ড আসলে কোন একটা স্পেসে তোমার প্রত্যেকটা বিন্দুতে একটা করে ভেক্টর ডিফাইন করে দেবে, মানে প্রত্যেকটা বিন্দুতে একটা ভেক্টর আছে, এটাকেই আমরা বলি হচ্ছে ভেক্টর ফিল্ড। সো পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র সেটা একটা ভেক্টর ফিল্ড। তো ওইটার যে ভেক্টর ফিল্ড সেটা আসলে আমরা নিব না, আমরা খুব মানে সহজ একটা ভেক্টর ফিল্ড নিব। তো কোন একটা ভেক্টর ফিল্ডকে কোন একটা ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। ফর এক্সাম্পল ধরলাম এফ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড, যে এই ভেক্টর ফিল্ডটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি খুব সহজ একটা ইকুয়েশন দিয়ে। দ্যাট ইজ খুবই সহজ নিতে হবে অবশ্যই, এক্স স্কোয়ার আই হ্যাট, তারপরে 2xy জে হ্যাট, তারপর হচ্ছে 2xz কে হ্যাট। এটা একটা খুব সিম্পল ভেক্টর ফিল্ড। কেন ভেক্টর ফিল্ড? কারণ এই ইকুয়েশনে তুমি যদি মানে কোনো একটা বিন্দুর মান বসাও, মানে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটটা বসাও, তখন কিন্তু সাথে সাথে তুমি একটা ভেক্টর পাবা, তাই না? মানে এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, ওয়াই এর এখানে ওয়াই এর মান বসাও, জেড এর এখানে জেড এর মান বসানো হলেই কিন্তু সাথে সাথে তুমি ইনস্ট্যান্ট একটা ভেক্টর পাবা, এবং যেই ভেক্টরটা তুমি পাবে সেই ভেক্টরটাই হচ্ছে ওই বিন্দুতে একটা ভেক্টরের দিক। তার মানে তুমি এরকম অসংখ্য মানে
মানে প্রত্যেকটা বিন্দুতে এরকম ভেক্টর পেয়ে মানে সব জায়গায় একটা করে ভেক্টর পাচ্ছ, তাহলে ওই যে ভেক্টরটা মানে কালেকশন অফ ভেক্টর সেটা একটা ভেক্টর ফিল্ড। তো যাই হোক, এখন আমরা বের করতে চাই এই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স মানে কনসেপ্টটা কি বা কেন এটা কাজে আসে। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি কেউ পৃথিবীর মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে, যেমন আমরা আমাদের এই জায়গাটা, আমরা উত্তর মেরুতে না দক্ষিণ মেরুতে না, আমরা মোটামুটি পৃথিবীর ঠিক এরকম একটা মাঝামাঝি জায়গায় থাকি, এইখানে মনে করো আমরা থাকি। তো ওইখানে, এটা তো আসলে 3D দেখানো যাচ্ছে না, তো এইখানে মনে করো আমরা আছি। তো সেই জায়গায় যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডগুলো কিন্তু সবগুলো সমান্তরালে পাস করতেছে, তাই না? দেখো সবগুলো ম্যাগনেটিক ফিল্ড সমান্তরাল, মানে আমি একটু দেখাই আর একটু, অর্থাৎ কেউ যদি এই জায়গাটায় থাকে, এইখানে যদি কেউ থাকে, সে দেখবে সবগুলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মানে এখানেও যা এখানেও তা। তার মানে এইখানে কোন একজন মানুষের কাছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা বা এই রুমের কথা চিন্তা করো, যে আমাদের রুমটা, তো আমার রুমে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে ভেক্টর, ঠিক ততটুকু বের হয়ে যাচ্ছে। তো আমাদের এই রুমের মানে ম্যাগনেটিক ফিল্ড কোথাও ছড়িয়ে যাচ্ছে না বা কোথাও কনভার্স করে না, মানে যা ঢুকতেছে তাই বের হচ্ছে। আচ্ছা, এবার যদি তুমি দেখো কেউ যদি নর্থ পোলে যায়, সো নর্থ পোলে গেলে দেখবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, দেখো এই যে এরকম ছড়িয়ে যাচ্ছে। তার মানে এই নর্থ পোলে গেলে যেটা হবে, সে দেখবে যে ম্যাগনেটিক ফিল্ডটা ছড়িয়ে যাচ্ছে। আবার কেউ যদি সাউথ পোলে যায়, তখন দেখবে যে ম্যাগনেটিক ফিল্ডটা কনভার্জ করতেছে, মানে এখান থেকে চারদিকে আসে এখানে ঢুকতেছে, এবং এখানে দেখো, এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি ধীরে ধীরে অবশ্যই এখানে বাড়বে। তাহলে এখন এই যে তিনটা সিনারিও, যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড কনভার্জ করতে পারে, মানে কোন একটা ভেক্টর ফিল্ড ইট ক্যান কনভার্জ এরকমের, অর ইট ক্যান ডাইভার্স মানে কোথাও ছড়িয়ে যেতে পারে বা জড়ো হতে পারে, অথবা সমান্তরালে যেতে পারে, না ছড়িয়ে যাবে না জড়ো হবে। তো এই ধরনের যে সিনারিও, এই সিনারিওটাতে আমরা অনেক সময় মেজার করতে চাই, মানে আমরা ক্যালকুলেট করতে চাই বা বুঝতে চাই যে আমি যেই পয়েন্টে আছি বা কোন একটা ভেক্টর ফিল্ডের কোন একটা পয়েন্টে যে ভেক্টরগুলো কি জড়ো হচ্ছে না ছড়িয়ে যাচ্ছে নাকি সমান্তরালে যাচ্ছে, এই ইনফরমেশনটা জানতে হলেই ওই বিন্দুতে আমাকে ডাইভারজেন্সটা ক্যালকুলেট করতে হবে। সো ডাইভারজেন্স অ্যাপ্লাই করব কোনো একটা ভেক্টর ফিল্ডের উপরে, এবং রেজাল্ট হিসাবে আমরা একটা স্কেলার রাশি পাবো, যে স্কেলার রাশিটা বলবে যে এটা কি ছড়িয়ে যাচ্ছে নাকি জড়ো হচ্ছে নাকি কোনোটাই হচ্ছে না, মানে সমান্তরালে যাচ্ছে। সো এটার যদি আমরা ডাইভারজেন্স বের করি, এবং আমাকে প্রশ্নটা হচ্ছে সিম্পল, যে এই যে ফিল্ড এফ দেওয়া আছে, এটা ডাইভারজেন্স বের করো 1 1 বিন্দুতে। ওকে, সো ডাইভারজেন্স কেউ বের করতে একটু দেখি। ডাইভারজেন্স বের করতে হবে আমাদের এই ন্যাবলা অপারেটরের সাথে এটাকে ডট প্রোডাক্ট করতে হবে। তো ডট প্রোডাক্ট মানে বুঝতেই পারতেছো যে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। সো তুমি যেটা আলটিমেটলি পাবা সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স, আই এর সহগ হচ্ছে এক্স স্কয়ার, তারপরে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা হচ্ছে জে এর সহগ, অ্যান্ড পার্শিয়াল ডেরিভেটিভ জেড। ওকে, সো এখানে যদি করো তাহলে এটা হবে 2x স্কয়ার, 2x হবে। এটা যদি করো তাহলে এখানে y বাদে বাকি সব কনস্ট্যান্ট, y করলে 1 হবে, জাস্ট 2x থেকে যাবে। আর এটা যদি করো, এখানে হচ্ছে তুমি যেটা করতেছো z এর রেসপেক্টে, সো z বাদে বাকি সব কনস্ট্যান্ট, 2x ই থেকে যাবে। তো আলটিমেটলি যেটা থাকতেছে ইন্টারেস্টিং আসলে 6x। তার মানে এখানে কোনো একটা পয়েন্টের ডাইভারজেন্স বের হবে এই ফর্মুলা দিয়ে। ওকে, এবার যদি বলি যে 1 1 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত, তাহলে ডাইভারজেন্স অফ f at 1 1 1, সো 6 আসলো, 6 ইন্টু 1 আসছে, ভালো কথা। তার মানে 6, এখানে ডাইভারজেন্সটা পজিটিভ। ওকে, এবার যদি আমি বলি, দেখো 1 1, এবার যদি বলি -1 1 বিন্দুতে ডাইভারজেন্স অফ f at -1 1 1 বিন্দুতে যদি বের করো, তুমি দেখবে এটার মান আসতেছে -6, এবং যদি তুমি 0 0 0 বিন্দুতে বের করো, তাহলে ডাইভারজেন্সটা আসবে 0 0 0 0 বিন্দুতে আসবে, শুধু 0 আসবে। তাহলে এই মানগুলো দিয়ে আমরা আসলে ওই ব্যাপারটা কিভাবে এক্সপ্লেইন করব। দেখো, যেখানে ডাইভারজেন্স 0 0 0 আসছে, তার মানে হচ্ছে ওইখানে আসলে ওই ভেক্টর ফিল্ড না ছড়িয়ে যাচ্ছে না জড়ো হচ্ছে, জাস্ট সমান্তরালে চলে যাচ্ছে। এখন এটা যখন কোনো একটা বস্তু মানে এরকম সমান্তরালে যায়, না ছড়িয়ে যায় না জড়ো হয়, তখন ওইটা ডাইভারজেন্স অবশ্যই 0 আসবে। এবং যখন কোনো একটা পয়েন্টে ডাইভারজেন্স 0 আসে, তখন আমরা বলি এই পয়েন্ট হচ্ছে এইটা সলিনয়েডাল। এবং কোনো একটা ভেক্টর ফিল্ড সলিনয়েডাল তখনই বলি যে ওই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স যদি 0 হয়। ওকে, এখন কথা হচ্ছে যদি +6 -6 কোনটার কি অর্থ, যখন +6 পজিটিভ আসবে তার মানে এটা ছড়িয়ে যাচ্ছে। তার মানে উত্তর মেরুতে গিয়ে তুমি যদি পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স নাও, সেই ডাইভারজেন্স কিন্তু অবশ্যই একটা পজিটিভ কিছু আসবে। আর তুমি যদি পৃথিবীর দক্ষিণ মেরুতে যাও, তখন পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ডাইভারজেন্স দাও, সেটা কিন্তু অবশ্যই এটা হচ্ছে তোমার ছড়িয়ে যাচ্ছে,
আর এটা হচ্ছে তোমার জড়ো হচ্ছে, আর এটা হচ্ছে কি মানে সলিনয়েডাল, মানে না ছড়িয়ে যাচ্ছে না জড়ো হচ্ছে এই পয়েন্টে। ওকে, সো তুমি যদি দক্ষিণ মেরুতে যাও, ঠিক ওই দক্ষিণ মেরুতে গেলে কিন্তু ডাইভারজেন্স অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের জন্য নেগেটিভ আসবে, কারণ কি এখানে চুম্বকিত জড়ো হচ্ছে। আর বাংলাদেশের মতো কোনো মাঝামাঝি জায়গায় যদি থাকো যেখানে ম্যাগনেটিক ফিল্ড সমান্তরালে যাচ্ছে, না জড়ো হয় না ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ডাইভারজেন্সটা অবশ্যই জিরো আসবে। সো এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের বেসিক কনসেপ্ট। সো আমরা এখন দেখবো হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডের কার্লও অবশ্যই আমরা কোন একটা ভেক্টর ফিল্ডের উপর অ্যাপ্লাই করব, এবং এখানে রেজাল্ট হিসাবে যেটা আসবে সেটাও একটা ভেক্টর রাশি হবে অবশ্যই। সো এখন কার্ল কি এটা দেখব। আচ্ছা, সো কোন একটা ভেক্টর ফিল্ডের কার্ল কেন লাগে, মানে আমরা কেন কোন একটা ভেক্টর ফিল্ডের কার্ল বের করি। কার্ল বের করা মূল কারণ হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণন প্রবণতা মেজার করা। এখন বলতে পারি যে আসলে কেন ঘূর্ণন প্রবণতার সাথে রিলেশনশিপ কি। আমরা যদি একটা ইন্টারেস্টিং ভেক্টর ফিল্ড দেখি, মনে করো যে এটা একটা কোন একটা ভেক্টর ফিল্ড, এখানে অনেকগুলো ভেক্টর আছে। সো এই যে ভেক্টরগুলা প্রত্যেকটা পয়েন্টে দেখো ভেক্টরগুলা কি হচ্ছে, তারপর এখানে উল্টা দিকে। এখন এটা যদি কোনো ভেলোসিটির ভেক্টর ফিল্ড হয়, মানে এগুলো একটা ভেলোসিটি বোঝাচ্ছে, তাহলে দেন দেখো এই কলমটা যদি এখানে রাখো, তাহলে কি হবে যে এই পয়েন্টের এই কলমটা, এই কলমের এই পয়েন্টটা এদিকে যেতে চাইবে, আর এই কলমের নিচের পয়েন্টটা এদিকে যেতে চাইবে। তাহলে কি হবে দেখো, উপরের পয়েন্টটা এদিকে যেতে চাচ্ছে, নিচের পয়েন্টটা এদিকে যেতে চাচ্ছে, তাহলে ইন এসেন্স মানে আলটিমেটলি এই কলমটা কিন্তু ঘুরতে শুরু করবে, তাই না। দেখো তুমি এটা এদিকে দাও, তুমি নিজে একটা বাসা এক্সপেরিমেন্ট করতে পারো, একটা কলম নিয়ে এই পাশে একজন ফোর্স দিবে, এই পাশে একজন দিবে, তার মানে এটা অবশ্যই ঘুরতে শুরু করবে। এবং আমরা কিন্তু এটা ফোর্সের কাপল মানে টর্ক থেকেও আমরা জানি যে কোনো একটা বস্তু আছে, তার যদি এখানে একটা ফোর্স দাও, এখানে একটা ফোর্স দাও, তখন এটা অবশ্যই ঘুরতে থাকবে। তাহলে ফিল্ডটা এমন ভাবেই আছে, দেখো এটা কিন্তু এই কলমটাকে ঘোরানোর চেষ্টা করতেছে। আবার তুমি যদি কলমটা একটু এখানে থাকে, তখনও দেখবা উপরের অংশটা দ্রুত চলে যাচ্ছে, নিচের অংশটা আসতে যাচ্ছে, তার মানে কি এটা ঘুরতে শুরু করবে অবশ্যই। তো এই যে ফিল্ডের যে ঘূর্ণন প্রবণতা, সেই ঘূর্ণন প্রবণতা মিটার করার জন্য আমাদের কার্ল। ওকে, এখন কথা হচ্ছে তাহলে ঘূর্ণন প্রবণতার কেন দিক আছে, অবশ্যই দিক আছে। যে তোমরা অলরেডি জানো যে কোনো একটা ফ্যান যদি ঘুরে বা কোনো একটা কিছু ঘুরে, তো ওইটাও কিন্তু অবশ্যই মানে তার একটা কৌণিক বেগ থাকে, তারপরে তার একটা মানে কৌণিক ত্বরণ থাকে, এবং ইউনো দ্যাট যে কৌণিক বেগের একটা ডিরেকশনও থাকে। তাহলে এই ভেক্টর ফিল্ডটা যে ঘুরতেছে তার ঘূর্ণন প্রবণতা কতটুকু এবং কোন দিকে, সেটাই কার্ল থেকে বের হবে। এবং ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো এটা যদি মনে করো এই ডিরেকশনে ঘুরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন কিন্তু বোর্ডের থেকে ভিতর হয়ে যায়। তার মানে ফিল্ডটা এরকমের। এবং এই ফিল্ডের জন্য যদি আমরা ঘূর্ণন প্রবণতা এমনিতেই বের করে ক্যালকুলেশন করা ছাড়াই, তখন দেখবা এটা কলমটাকে এইভাবে ঘোরাচ্ছে, তাই না। তার মানে এই ফিল্ডের জন্য আমাদের ঘূর্ণন প্রবণতার ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, এবং যেটা আসলে এই বোর্ড থেকে ভিতরের দিকে, অর্থাৎ তোমাদের দিক থেকে বোর্ডের দিকে। ওকে, সো এখন আমরা একটা অঙ্ক করব এবং আর একটা এক্সাম্পল দিয়ে মানে টোটাল বিষয়টা ক্লিয়ারলি দেখবো। সো একটা ভেক্টর ফিল্ড নিলাম, মনে করো ভেক্টর ফিল্ড হচ্ছে এফ, যেটা হচ্ছে ডিএক্স সি মাইনাস এক্স, এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। এবং এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে খুবই সিম্পল একটা ভেক্টর ফিল্ড। সরি, এখানে একটা আই হ্যাট থাকলো বা জে হ্যাট। ওকে, এখানে শুধু আমি এক্স টার্ম নিলাম, আর দু একটা টার্ম নেওয়া যেতে পারে, সমস্যা নেই। যেমন ওয়াই মাইনাস 2 মাইনাস ওয়াই, সো আই হ্যাট। তো সিম্পল একটা ভেক্টর ফিল্ড নিলাম। ওকে, সো এটা একটু ক্যালকুলেশন করি। ডি এর মান হয়তো না, তার মান হয়তো 1 যদি দেই, ক্যালকুলেশন করলে আসে এক্স মাইনাস এক্স স্কোয়ার জে হ্যাট এবং 2y মাইনাস ওয়াই স্কোয়ার আই হ্যাট। সুন্দর করে লিখলে আসবে 2y মাইনাস ওয়াই স্কোয়ার আই হ্যাট প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার জেড হ্যাট। ওকে, সো এটা একটা ভেক্টর ফিল্ড ধরলাম। তো আমরা এই ভেক্টর ফিল্ডের কার্ল বের করতে চাই, এবং আমি বলে দিলাম সিম্পলি যে এই ভেক্টর ফিল্ডের কার্ল বের করতে হবে 1,1,1 বিন্দুতে। ওকে, সো যেহেতু 1,1,1 বিন্দুতে কার্ল বের করতে হবে, এখন প্রশ্ন হচ্ছে কার্ল কিভাবে বের করবো। কার্ল বের করা কিছুই না, এই ন্যাবলা অপারেটর দিয়ে আমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে ন্যাবলা অপারেটর সেটা দিয়ে ক্রস প্রোডাক্ট করবে এফ কে। তাহলে যেটা হবে আমরা জানি অলরেডি, একটা নির্ণায়ক থাকবে আই জে কে হ্যাট। ওকে, এবং এখানে ফার্স্টে আই এর কোঅর্ডিনেট 2y মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে সরি
ফার্স্ট হচ্ছে অপারেটরগুলো থাকবে এক্স পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ এক্স টু জেড, তারপরে আই এর কোঅর্ডিনেট হচ্ছে 2y মাইনাস ওয়াই স্কোয়ার, যে হচ্ছে এক্স স্কোয়ার এবং কে নাই। ওকে, সো এখন এইটার যদি আমরা অঙ্কটা করে ফেলি তখন দেখো কি আসতেছে, আই হ্যাট, সো এটা 0 হবে, আর এখানে জেড এর রেসপেক্ট করলে এটাও 0। ওকে, তারপরে জে হ্যাট, এটা যদি করি জেড করলে জেড এর রেসপেক্ট এটাও 0, আর আই এর রেসপেক্ট করলে এটাও 0 হয়ে যাবে, সো এটাও 0। ফাইনালি যদি কে হ্যাট করি তাহলে কে হ্যাটটা কিরকম আসবে, কে হ্যাটটা হচ্ছে আমাদের কে হ্যাট, ওকে, সো আই রেসপেক্ট করলে এটা হয়ে যাবে এক্স হবে 1 মাইনাস 2x, আর জে রেসপেক্ট করলে হবে সরি মাইনাস সূত্রের, তারপরে জে রেসপেক্ট করলে হবে 2 মাইনাস 2y। সো আলটিমেটলি আমরা যেটা কার্ল পেলাম সেটা একটা ভেক্টর অলরেডি, এবং সেটা হবে এখান থেকে 2 মাইনাস 2 মাইনাস 1 করলে মাইনাস 1, তারপরে মাইনাস 2x প্লাস 2y। ওকে, এবং সো এখানে আমরা যদি এই পয়েন্টটা বের করি তাহলে এই পয়েন্টের যদি কার্ল হবে 1 1 1, পয়েন্টের কার্ল হচ্ছে কার্ল অফ এফ at 1, 1, 1 মান বসাও, তাহলে 1 1 1, সো এক্স পয়েন্ট 1 1 0 হবে, আলটিমেটলি রেজাল্ট আসলো মাইনাস 1 কে হ্যাট। সো এইটার মানে এই মানের মানে এটার অর্থটা কি, এর অর্থ হচ্ছে যেহেতু মাইনাস কে হ্যাট তাহলে এটা অবশ্যই একটা ভেক্টর, যদি এই তলটা যদি আমরা ধরি, এই তলটা হচ্ছে এদিকে এক্স, এদিকে ওয়াই, এবং এই বাইরের দিকে হচ্ছে আমাদের জেড, বাইরের দিকে। সো মাইনাস কে দ্বারা বোঝাচ্ছে কি ভিতরের দিক, তার মানে এই 1 1 1 পয়েন্টে আমাদের এই যে ফিল্ড আমরা নিয়েছিলাম আমাদের এই প্রবলেমের জন্য, সেই 1 1 পয়েন্টে এটার হচ্ছে ঘূর্ণন প্রবণতা ভিতরের দিকে, তার মানে হচ্ছে কি ওই 1 1 পয়েন্টে ভেক্টর ফিল্ডটা, ওই ভেক্টর ফিল্ডের যে ঘূর্ণন প্রবণতা বা রোটেশনাল টেন্ডেন্সি সেটা কিন্তু ভিতরের দিকে, অর্থাৎ ভেক্টর ফিল্ডটা এইভাবে ঘুরতে যাচ্ছে। এবার যদি আমরা এইটার জন্যই আমরা কার্ল যদি 0 0 বিন্দুতে নেই, অবশ্যই বোঝাই যাচ্ছে যে এটার কার্ল অফ এফ এট 0 0 0 অবশ্যই 0 আসবে। 0 আসার মানে হচ্ছে যে 0 0 বিন্দুতে বা মূল বিন্দুতে এখানে মান বসাও, x এর মান 0 1 1 0, সরি 0 0 বিন্দুতে মান 0 আসবে না, 0 0 বিন্দুতে -1 আসবে, সরি 0 0 বিন্দুতে মান -1, সো এটা সেম ঘটনাই ঘটবে। সো এখন যদি মানটা 0 আসতো, মানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আসলে আমাদের কার্লের মান 0, তো কোন একটা পয়েন্টে যদি কার্লের মান 0 আসতো তার মানে হচ্ছে ওই পয়েন্টে ভেক্টর ফিল্ডের কোনো ঘূর্ণন প্রবণতা নেই, অর্থাৎ ওই পয়েন্টে ভেক্টর ফিল্ড হচ্ছে ইরোটেশনাল। আর কোন একটা পয়েন্টে যদি অন্য কোনো কিছু আসে অবশ্যই একটা ভেক্টর আসবে, এবং সেই ভেক্টরটাই বলে দিবে যে এটা আসলে কোন দিকে ঘুরতেছে। এখন তোমার যদি কোনো একটা ভেক্টর পাও এবং কোন দিকে ঘুরে এটা জানতে চাও, জাস্ট ওই ভেক্টরটার দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিলে বাকি 4টা আঙ্গুল যেই ডিরেকশনটা বলবে সেই ডিরেকশন হচ্ছে ঘূর্ণন প্রবণতা। সো এটাই হচ্ছে আমাদের কার্ল বেসিক।